উপকূলের জীবন টেকসই স্থায়িত্বশীল করতে হলে, উপকূলে মানুষকে টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রের মনোযোগ আকর্ষণ খুব জরুরি। দেশের সাংবিধানিকভাবে স্বীকৃত করা হয়েছে যে অঞ্চল, যে জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়বে অথবা অসুবিধায় পড়বে, রাষ্ট্র তাদেরকে এগিয়ে নেবে। কিন্তু বাস্তবতা হলো দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল, আমাদের এই উপকূলীয় অঞ্চলের জন্য রাষ্ট্রের সেই মনোযোগটা আসলে আমরা তেমন ভাবে লক্ষ্য করি না। এই অঞ্চলটা একটা পৃথক প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে। আহ্বানকাল ধরে এ এলাকায় মানুষ প্রকৃতির সাথে সংগ্রাম করে, প্রকৃতির সাথে আপোষ করে, প্রকৃতির সাথে খাপ খাওয়ে টিকে আছে। এই এলাকার মানুষ অত্যন্ত কঠিন সংগ্রাম করে এই এলাকায় মানুষের বসতি স্থাপনের অনুকূল পরিবেশ, ফসল উৎপাদনের অনুকূল পরিবেশ গড়ে তুলেছে। ফলে সেই অঞ্চলটি একটা সময় খুব সমৃদ্ধ, একটা সময় অর্থশালী, একটা সময় নিরাপদ জনপদ হিসেবে এই অঞ্চলটি ছিল। কিন্তু বর্তমানে সবচেয়ে ঝুঁকি, সবচেয়ে রিস্কে এই এলাকার মানুষ। এখন এলাকায় মানুষের টিকে থাকাটা অত্যন্ত কষ্টকর। প্রথমত এলাকায় মারাত্মকভাবে কাজের ক্ষেত্র কমে গেছে। কাজের ক্ষেত্র কমে যাওয়ার ফলে মানুষ, বিশেষ করে পুরুষ মানুষগুলো এলাকা ত্যাগ করার প্রবণতা অনেক বেশি, চলে যেতে বাধ্য হয় নানান কাজে, ইটের ভাটা, মজুরি, ধান কাটা, ডে লেবার, এবং কখনো কখনো পার্শ্ববর্তী দেশ, কখনো কখনো বিদেশ, যেভাবে যে সুযোগটা করা যায় সকল সর্বস্ব এবং পরিশ্রম নিয়োগ করে সেই পথে এলাকার মানুষটা হাঁটতেছে। তো এই এলাকার এই প্রাকৃতিক বৈশিষ্ট্য বা এলাকার পরিবেশ ভারসাম্যহীনতা যে কারণগুলো, সেই কারণগুলোকে যদি চিহ্নিত করা যায় এবং সেই কারণগুলোকে যদি একটি সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায়, তাহলে এলাকার মানুষের বসতি, মানুষের স্থায়িত্ব, মানুষ টিকে থাকতে সহজ এবং স্বাভাবিক হবে। এই এলাকায় দুর্যোগের কারণে এলাকার বাস্তবতা হলো এলাকায় নারী প্রধান পরিবারের সংখ্যা বেড়ে গেছে অনেক। পুরুষরা যেহেতু এলাকার বাইরে চলে যায়, ফিরে আসে একটা দীর্ঘ সময় পর, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই আসেই না। এলাকার নারী পরিবারগুলো এই একটি বড় ঝুঁকির মধ্যে থাকে, দুর্ভোগের মধ্যে থাকে। এবং নারী পরিবারের গুলোর মধ্যে যেগুলো একটু বয়সের মেয়ে, উঠতি বয়সের কিশোর বয়সের মেয়েরা বা একটু কিশোর থেকে উত্তীর্ণ হওয়ার পথে যে মেয়েগুলো, তাদের জন্য এক ধরনের নিরাপত্তাহীনতা থাকে। এই নিরাপত্তাহীনতাকে এই এলাকার নারীদেরকে, পরিবারের অন্যদেরকে বাল্য বিবাহ বা এই ধরনের বিষয়ের দিকে উৎসাহিত করে। এলাকায় কাজের ক্ষেত্র কমে যাওয়ার, আমরা যদি এলাকাকে বিশেষ করে 70 দশকের পর থেকে এলাকায় সংকটটাকে মারাত্মক আকার ধারণ করেছে। এই সংকটগুলোকে সমাধানের ক্ষেত্রে সব সময় উপর থেকে কিছু পরিকল্পনা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব যেটা দরকার ছিল সেটি হলো এলাকার উন্নয়নের ক্ষেত্রে এলাকার মানুষ, তারা দীর্ঘদিন ধরে, কয়েক পুরুষ ধরে যে এলাকায় বসবাস করছে, যাদের পূর্বপুরুষরা সুন্দরবন কেটে এলাকা আবাদ করেছিল, তারা হালের লাঙল চষেও এলাকার মানুষের খাদ্যের যোগান দিয়েছে, মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছিল। সেই যে মানুষগুলোর অভিজ্ঞতা, তাদের পরিবারের যে সকল সদস্য আছে তাদের অভিজ্ঞতাটাকে সম্পৃক্ত করা দরকার জাতীয় দলিলে। দ্বিতীয়ত বিষয়টা হলো আসলে এলাকার যে সমস্যা প্রধান, সেই সমস্যাগুলোকে একেবারে অঞ্চল ভিত্তিক, উপকূলীয় অঞ্চলের ছোট ছোট ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে, স্থানীয় সরকারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের যে পরিকল্পনা, সেই বার্ষিক পরিকল্পনার মধ্যে ইউনিয়নের সামগ্রিক
সংকট, সম্ভাবনা এবং প্রত্যাশা এই সব মিলিয়ে যদি পরিকল্পনা গ্রহণ করা যায় এবং সেই পরিকল্পনাগুলোকে ধাপে ধাপে উপরে তুলে দেয়া, একদম জাতীয় যে আমাদের নীতিমালা নির্ধারণের যে জায়গাটা রয়েছে, জাতীয় অ্যাডাপ্টেশন পলিসির যে জায়গাটা রয়েছে, সেই জায়গায় এই তথ্যগুলো সম্পৃক্ত করা এবং সেই সব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা। কিন্তু এই জায়গা থেকে আমাদের এই অঞ্চলটা মারাত্মকভাবে বঞ্চিত। এই বঞ্চনার কারণে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের মধ্যে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলটা আরো বেশি ঝুঁকিযুক্ত। উপকূলীয় অঞ্চলের এখানে পানির ক্ষেত্রে 4 ধরনের সমস্যা বিদ্যমান। একটা হলো পানির সংকটের সাথে, পানির এই সুপেয় পানির অভাব, পানিতে লবণের প্রবণতা বেশি, মাটিতে আন্ডারগ্রাউন্ড ওয়াটার এটা পরস্পর নিচে নামছে, একই সঙ্গে আবার আর্সেনিকেরও প্রবণতা রয়েছে। ফলে এই সকল বিষয়গুলো বিবেচনা করা খুব জরুরি। দ্বিতীয়ত হলো এই অঞ্চলটা হলো সুন্দরবন কেন্দ্র করে একটা বিশাল জনগোষ্ঠীর জীবন জীবিকা চলত। সুন্দরবনে কে কেন্দ্র করে এলাকার মানুষের এক ধরনের আয়ের ক্ষেত্র গড়ে উঠছিল। কিন্তু মানুষের চাপ এখন এমন পরিমাণে বেড়ে গেছে যে আসলে যারা পেশাজীবী, অর্থাৎ যারা বাওয়ালি, যারা মওয়াল, যারা মৎস্যজীবী, যারা এই সুন্দরবনকে কেন্দ্র করে তাদেরকে আসলে সুন্দরবন থেকে কাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এই বিষয়গুলোকে বিবেচনায় রাখতে হবে। এই অঞ্চলে একটা বড় সংখ্যক মানুষ তৈরি হয়ে গেছে। গত কয়েক বছরে এলাকায় বাঘ, সুন্দরবনে যে মানুষগুলো যায় তাদের মধ্যে অনেক মানুষই প্রতি বছর বাঘের আক্রমণের শিকার এবং মৃত্যুবরণ করে। এই পরিবারগুলো একটা বড় সংখ্যায় বসবাস করে। এখানে আদিবাসী একটি জনগোষ্ঠী বসবাস করে। এই অঞ্চলে উপকূলীয় অঞ্চলে একটা বড় পোর্শন মানুষ, একটা প্রবীণ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ থাকে, আবার প্রতিবন্ধী মানুষ আছে। ফলে এই এলাকাকে একটা বিশেষ বিবেচনায় করে এই সকল সেক্টরকে বিবেচনায় নিয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা দরকার। স্থানীয় যে পরিকল্পনাগুলো গঠন করা হয়, এলাকায় একটা নদী আছে, বাঁধ দিতে হবে, তাকে একটা খাল খনন করতে হবে, পানিটা অপসারণ করতে হবে, খাওয়ার পানির ব্যবস্থা করতে হবে। এই সকল ব্যবস্থা যদি উন্নয়ন কাঠামোর মধ্যে যুক্ত করা না যায়, তাহলে এই এলাকার উন্নয়ন, এলাকার মানুষের এলাকায় টিকে থাকার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি হবে। এলাকার জনসংখ্যা, জাতীয় জনসংখ্যা অনুযায়ী যে গ্রোথের ধার উপকূলীয় অঞ্চলে, সেই গ্রোথ একেবারে শূন্যর কোটায় বলতে গেলে। কারণটা কি? কারণটা হলো মানুষ এলাকায় থাকতে পারছে না, এলাকা ত্যাগ করছে। তাহলে এলাকায় ত্যাগ করার কারণে মানুষের এলাকাতে টিকিয়ে রাখার জন্য যে কাজটি করে, মানুষ যদি দেশের মধ্যে যায়, এলাকাচ্যুত হয়, দেশের দারিদ্রতার হার বাড়বে। দরিদ্র মানুষরা তো এলাকায় টিকে থাকতে পারছে না। তাহলে সেই দরিদ্র মানুষকে যদি সহযোগিতা দিয়ে দেয়া যায়, প্রশিক্ষণ দেয়া যায়, টিকে রাখার ব্যবস্থা করা যায়, তাহলে রাষ্ট্রের দারিদ্রতার হারও কমে যাবে। তো এইগুলোকে এটাতে স্থানীয় সমস্যা দেখলে মনে হবে একটি অঞ্চলে এটা জাতীয় অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাবিত করে। এবং আমাদের সংবিধান যে অধিকারটা দিয়েছে যে এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, বর্ণভিত্তিক কোনো বৈষম্য করা যাবে না, একইভাবে আবার যেটা পিছিয়ে থাকবে তাকে এগিয়ে নিতে হবে। এই জন্য পৃথকভাবে অন্য অঞ্চলের মতো এটাকে পৃথকভাবে ডিক্লারেশন করে যে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলকে চিহ্নিত করা এবং সেই জন্য সরকারের মনোযোগ বৃদ্ধি করা। একইভাবে এলাকায় নজরটা দেয়া, এই অঞ্চলের যোগাযোগ, এই অঞ্চলের সাথে এই অঞ্চলটা আসলে টিকাতে গেলে পুরো তো নদীকে কেন্দ্র করে যে এলাকার ব্যাপারটা, নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে পূর্ণ ধ্যান দেয় না। বিশেষ করে যে সড়ক পথে উন্নয়নের নামে এই এলাকায় শুধু পানি উন্নয়ন বোর্ড না, লোকাল গভর্নমেন্ট,
সড়ক ও জনপথ বিভাগ, এরকম যে সকল বিভাগগুলো আছে সবই নানান উৎপাদন উন্নয়নের নামে এখানে নদী খালগুলোকে মেরে ফেলেছে। এই নদী খাল মেরে ফেলা নদী খালগুলোকে অন্তত প্রবাহ সৃষ্টি করার মতো পথ তৈরি রাখতে হবে, সেই বিবেচনাটা খুব জরুরি। একইভাবে এলাকার মানুষের এলাকার যে উৎপাদিত ফসল, এলাকার কৃষি অর্থাৎ সুন্দরবন কেন্দ্রিক, নদীর চর কেন্দ্রিক যে সুন্দরবনের যে ফসলটা হয় সেই ফসলটা কেন্দ্র করে, এলাকার মধুকে কেন্দ্র করে, এলাকায় যে মাছের প্রজনন, মাছ সংগ্রহ করা হয় যে মাছ, সেই মাছগুলো সংরক্ষণ করা এবং তাদেরকে এক ধরনের শিল্পের মতো নিয়ে আসা, যাতে মধ্যে আরো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, সেই ব্যবস্থাগুলোকে খুব জরুরিভাবে করা দরকার।